তো মুভির শুরুতে দেখা যায় অ্যান্ডি ডুফ্রেসকে। সে নিজের গাড়ির ভিতরে বসে আছে, কিন্তু তার চেহারায় রাগ ও অসহায়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। তাকে দেখা যায় গাড়ির সামনে থেকে একটা 9mm পিস্তল বের করে এবং সেটাকে লোড করছে। এর পরের সিনে দেখা যায় অ্যান্ডির কোর্টে বিচার চলছে, আর একজন উকিল সেখানে ওকালতি করছে আর ওনাকে সেই রাতের কথা জিজ্ঞেস করছে যে তিনি তার স্ত্রী ও তার প্রেমিককে ওই দিন পিস্তল দিয়ে খুন করেছিল কি না। যার উত্তরে অ্যান্ডিকে বলতে শোনা যায় যে সেদিন তার স্ত্রীর সাথে তার ঝগড়া হয়েছিল এবং তার স্ত্রী খুশি ছিল যে অ্যান্ডি তার অ্যাফেয়ার সম্পর্কে সবকিছু জানে। সে ডিভোর্স চায়, কিন্তু অ্যান্ডি ডিভোর্স দিতে চায় না। তারপর তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার প্রেমিকের সাথে। এরপর ওই দিন পিস্তল বের করলেও সে অত্যন্ত নেশাগ্রস্ত এবং শোকাহত ছিল, তাই গাড়ি ঘুরিয়ে তার পিস্তলটি রয়্যাল রিভার নামে একটা নদীতে ফেলে দেয়। কিন্তু অ্যান্ডির এসব কথা কিছুতেই উকিল শুনতে চাইছে না। সে বরং বারবার অ্যান্ডিকে এটাই বলে যাচ্ছে যে তিনি তার স্ত্রী ও তার প্রেমিকাকে ঠান্ডা মাথায় খুন করেছে বদলা নেওয়ার জন্য। আর তাদের শরীর থেকে 8টা বুলেট পাওয়া গেছে, যেখানে কিনা একটা 9mm পিস্তলে 6টা বুলেট লোড করা যায়। তার মানে হচ্ছে সে একবার পিস্তল খালি করে আবার রিলোডও করেছিলেন। কিন্তু এত কিছুর উত্তরে অ্যান্ডি বারবার অস্বীকার করলেও কেউ তার কথা বিশ্বাস করেনি। তারপর প্রধান বিচারপতি অ্যান্ডিকে আজীবন কারাদণ্ডের আদেশ দেয়। এরপর সিন কাট হয়, দেখানো হয় বিশ্বের বিখ্যাত জেল শশাঙ্ক। বিখ্যাত এই কারণ এই জেল থেকে পালানো যেমন কঠিন, তেমন বেঁচে থাকাও এখানে কঠিন। তাও যদি বিনা অপরাধে কাউকে এখানে থাকতে হয়, এর চেয়ে নারকীয় ব্যাপার আর কি হতে পারে। এরপর একজনকে দেখা যায় যার নাম হচ্ছে এলিস বোয়ার্ড, যাকে জেলের সবাই রেড বলে ডাকত। সে গত 20 বছর যাবৎ এই জেলে আছে। তাকে ট্রায়ালের জন্য ডাকা হয়েছিল, অর্থাৎ তার জেল থেকে ছাড়া পাওয়ার একটা সুযোগ এসেছিল, কিন্তু তার উত্তরগুলো জাজের পছন্দ হয়নি, তাই তাকে রিজেক্ট করে দেওয়া হয়, অর্থাৎ তাকে আবার সেই জেলের মধ্যেই থাকতে হয়। এখানে বলে রাখি রেডের কিছু ক্যালমার কথা। সে জেলে বসে আসামিদের সিগারেট, গাঁজা, চরস এমনকি বিভিন্ন ড্রাগও সাপ্লাই করত, যেটা তার টুস্কির ব্যাপার ছিল, যাকে এক কথায় বলা যায় ছোট ড্রাগ মাফিয়া, যার কাছে সকল উৎসবের সকল সরঞ্জাম পাওয়া যেত। এই ধরুন বাচ্চার জন্ম থেকে প্রেমিকার শ্রাদ্ধ পর্যন্ত। এরপর গল্পের প্রধান চরিত্র অ্যান্ডির আগমন ঘটে। চারদিকে জয়ধ্বনি বাজতে শুরু করে, মানে জেলের সাইরেন বাজতে থাকে। সেখানে নতুন কয়েদিদের আনা হয়, যেখানে অ্যান্ডিও একজন ছিল। তো নতুন কয়েদিদের আগমনে পুরনো সব কয়েদিরা আনন্দ উল্লাস করতে থাকে, মানে তারা নতুন সঙ্গী পেয়ে গেছে আর কি। এরপর দেখা যায় রেডকে কিছু কয়েদিদের সাথে বাজি ধরতে, তাও আবার 10টা সিগারেটের জন্য। তারা এই বিষয়ে বাজি ধরে যে নতুন কয়েদিদের মধ্যে কে আগে কাঁদবে। সবাই একজন একজন করে নতুন কয়েদিদের চুজ করলো এবং রেড নিজে বাজি ধরল অ্যান্ডির উপর। এর ঠিক পরে এন্ট্রি নেয় জেলের ওয়ার্ডেন মিস্টার নটেন। সে নতুন কয়েদিদের শ্মশান জেলের অনেক নিয়ম কারণ বুঝালো। তার মধ্য থেকে প্রথমটা হলো ঈশ্বরের অসম্মান না করা। মিস্টার নটন ছিলেন যীশু খ্রিস্টের ভক্ত। বাইবেলকে তিনি খুবই কঠোরভাবে অনুসরণ করতেন এবং শশাঙ্কের সব আসামিদেরও বাইবেল অনুসরণ করতে বলতেন। তিনি বলতেন ঈশ্বরকে ভরসা করতে, আর তাদের জীবন এখন ওনার হাতে। এই বলে তিনি স্বাগত জানালেন নতুন কয়েদিদের। নিয়ম কানুনগুলো তিনি এমন ভাবে বুঝালেন যেন এটাকে আদেশ বলবো না হুমকি বলবো, ঠিক বোঝা গেল না ব্যাপারটা। তো সিন কাট হয়, পরের দৃশ্যে দেখা যায় নতুন কয়েদিদের প্রথমে পানি, তারপরে পাউডার দিয়ে উলঙ্গ করে গোসল করিয়ে সেই উলঙ্গ অবস্থাতেই তাদেরকে বন্দিশালায় অর্থাৎ নিজ কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। পুরনো কয়েদিরা নতুন কয়েদিদের বিভিন্নভাবে টিচ করতে শুরু করে। অনেকেই বিভিন্ন ধরনের আওয়াজ করে। আওয়াজ করে করে তারা মুরগির ডাক ডাকতে থাকে। এমনিতেই লাইফের 12 বেজে আছে, তার উপর আবার মানুষের মুখে মুরগির ডাক শুনতে হচ্ছে। দেখো কাণ্ড। তো যথারীতি ওদের মধ্যে একজন মোটা কয়েদি ভেঙে পড়ে আর কাঁদতে শুরু করে, আর হেড গার্ড ওকে সেল থেকে বের করে প্রচন্ড মারতে থাকে, যার চোটে লোকটা অজ্ঞান হয়ে যায়। এদিকে রেডকে বলতে দেখা যায় যে অ্যান্ডির জন্য সে বাজিতে হেরে গেল, তাও আবার 2টো সিগারেটের প্যাকেট। কিন্তু অ্যান্ডি কান্নাকাটি তো দূরের কথা, একটা আওয়াজ অবধি করেনি। পরের দিন সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে সবাই জানতে পারে যে আগের দিন রাতে যাকে মারধর করা হয়েছিল সে মারা গেছে। এরপর দেখা যায় অ্যান্ডি রেডের সাথে কথা বলতে শুরু করে, যার পিছনে অবশ্যই একটা কারণ ছিল। সে রেডকে একটা ছোট হাতুড়ি জোগাড় করতে বলে। তো রেড তাকে জিজ্ঞেস করে যে তুমি এই হাতুড়িটা দিয়ে কি করবে। সে জানায় সে হাতুড়িটা দিয়ে ছোট ছোট পাথরের পুতুল বানাবে। অবসর সময়ে জেলে থেকে সে এটাই করবে। এরপর রেড জানায় যে সেই হাতুড়িটা আনতে $10 লাগবে। অ্যান্ডিও তাতে রাজি হয়ে যায়।
এরপর রেড অ্যান্ডিকে 3টা গুন্ডার ব্যাপারে সতর্ক করে দেয়, কারণ তাদের নজর অ্যান্ডির দিকেই ছিল। নজর মানে কিন্তু এখানে ফাইটিং স্কিলের কথা বলা হচ্ছে, মানে যেগুলো ছেলে মেয়েদের সাথে হয়ে থাকে আর কি। কিন্তু এই 3 জনের নজর হচ্ছে অ্যান্ডির দিকে, কারণ এখানে কোনো মেয়ে ছিল না। অ্যান্ডি বলে, আচ্ছা আমি যদি ওদেরকে বারণ করি তাহলে ওরা কি আমার সাথে জোর জুলুম করবে? রেড জানায়, তুমি যদি ওদেরকে বারণ করো তাহলে ওরা তোমার উপর আরো বেশি করে ঝাঁপিয়ে পড়বে। বুঝুন কাণ্ড, ওয়াইফকে না পেয়ে সে জেলে এসেছে, আর জেলে এসে তার নিজের জীবন নিয়েই টানাটানি, মানে নিজের জীবনই বিপন্ন। বেচারা অ্যান্ডি। অ্যান্ডি স্বভাবে শান্ত প্রকৃতির ছিল। তাকে দেখে মনে হতো তার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, সে জেলে আছে, কিভাবে আছে সে সম্বন্ধে তার কোনো বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। সে নিজের দুনিয়াতেই ব্যস্ত। আর রেড এটা দেখে খুব খুশি ছিল, কারণ অ্যান্ডি এখানে ভালো মতোই আছে। এর পরের দৃশ্যে দেখা যায় অ্যান্ডির সেই ছোট্ট হাতুড়িটা জেলের মধ্যে চলে আসে, এবং যারা লুকিয়ে সেগুলোকে পাস করছিল সবাইকে 1 প্যাকেট করে সিগারেট দিচ্ছিল রেড। এভাবে হাতুড়িটা অ্যান্ডির কাছে এসে পৌঁছালো। দেখা যায় এরপর শুরু হয় অ্যান্ডির উপর অত্যাচার। সেই গুন্ডা 3টা তার উপর প্রচন্ড অত্যাচার করত, তাকে প্রচন্ড মারধর করত। আর এভাবে প্রায় 2টা বছর কেটে যায়। তারপর দেখা যায় শশাঙ্কের একটা জেলে অনেক ওয়ার্কার দরকার পড়ে, আর জেলের ওয়ার্ডেন সেখানে কিছু আসামিদের কাজ করার সুযোগ করে দেয়, যাদের মধ্যে একজন ছিল অ্যান্ডি। এই কাজের বদলে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথাও বলা হয়। তো তারপর তাদের মেরামতের জন্য কিছু কয়েদিদের বাছাই করা হয়, তাদের ভিতরে অ্যান্ডিও ছিল। আর সেখানকার যে ইনচার্জ ছিল তার নাম ছিল হেডলি। আর হেডলি কিছুটা হতাশ ছিল, এবং সে তার বন্ধু অফিসারকে বলছিল যে তার ভাই মারা গেছে এবং সে অনেক বড় লোক, আর তাই তার প্রপার্টি থেকে সে $35,000 পাবে, কিন্তু তার থেকে অনেক টাকা সরকারকে ট্যাক্স দিতে হবে। আর সে বাকি টাকা যেটা দিয়ে গাড়ি কিনবে, সেই গাড়ি কেনার জন্য মোটা অঙ্কের একটা ট্যাক্স সরকারকে দিতে হবে। এবার যেহেতু এই জেলে আসার আগে অ্যান্ডি একটা বড় ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ছিল, তাই অ্যান্ডি জানতো এই টাকাটাকে কিভাবে ট্যাক্স ফ্রি করতে হবে। এরপর অ্যান্ডি এই কথা শোনার পর সে হ্যাডলির কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার বউকে বিশ্বাস করেন? তো সাধারণ একটা কয়েদি যদি ইনচার্জকে এই কথা বলে তাহলে কার মাথা ঠিক থাকবে বলুন? যা ভাবা তাই কাজ। ইনচার্জ চটে যায় আর খপ করে অ্যান্ডির কলার চেপে ধরে ছাদের কিনারায় নিয়ে তাকে ফেলে দিতে চায়। তখন অ্যান্ডির ফেসটা একদম মুরগির মতো হয়ে যায়। সে নরম গলায় বলতে থাকে, সরকারের একটা নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী একজন মানুষ তার স্ত্রীকে $60,000 পর্যন্ত গিফট করতে পারবে উইদাউট গভর্নমেন্ট ট্যাক্স। অর্থাৎ সরকার এই টাকার উপর থেকে কোনো ট্যাক্স আদায় করতে পারবে না। তারপর বলে, এই কাজের জন্য আপনার একটা উকিলের প্রয়োজন হবে, কিন্তু এই কাজটা আমি আপনাকে ফ্রিতে করে দিতে পারবো। তার বদলে আপনি জাস্ট আমার বন্ধুদের বিয়ার খাওয়াবেন। এরপর দেখা যায় জেলে সিনেমা হলে মুভি দেখছিল সবাই। সেখানে রেড ও অ্যান্ডিও ছিল। তখন অ্যান্ডি রেডকে বলে, রীতা হাইওয়াতের পোস্টার লাগবে আমার। এখানে বলে রাখি, রীতা হাইওয়াত হচ্ছে একজন সুন্দরী নায়িকা। এরপর যার উত্তরে রেড জানায়, ঠিক আছে 2 সপ্তাহ লাগবে, আমি পোস্টারটা আনিয়ে দেব। এরপর সেখান থেকে বেরোনোর সময় অ্যান্ডিকে সেই গুন্ডাগুলো আবার ধরে নেয়, যারা প্রথম থেকেই অ্যান্ডিকে বিরক্ত করছিল। আর তখন অ্যান্ডিকে প্রায় এতটাই মারে যে অ্যান্ডিকে প্রায় 1 মাসের জন্য হসপিটালে ভর্তি থাকতে হয়। আর এই কাজের জন্য গুন্ডাটাকে 1 সপ্তাহের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। কালকুঠুরি হচ্ছে এমন একটা ঘর যেখানে 1 সপ্তাহ 1 বছরের মতন লাগে। আর এটাই ছিল এই জেলের সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি। কিন্তু এটা তার আসল শাস্তি ছিল না। সেই ইনচার্জটা যেটা এন্ডির বন্ধু হয়ে গেছে, আর এন্ডির এই অবস্থার প্রতিশোধ নেওয়ার জন্য সেই ইনচার্জটা গুন্ডাটাকে এমন ভাবে মারে যে একেবারে পঙ্গু হয়ে যায় সে। আর তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে শুধু খাবারের মধ্যে স্যুপ খেতে হয়। এরপর 1 মাস পর দেখা যায় অ্যান্ডি হসপিটাল থেকে জেলে ফিরে আসে, আর তারপর ও রীতা হাইওয়াতের সেই পোস্টারটাও হাতে পেয়ে যায়। আর বেশ কিছুদিন পর জেলের মধ্যে ওয়ার্ডেন ও ইনচার্জ আসে অ্যান্ডির সেল চেক করতে। ওয়ার্ডেন আসতে দেখে যে অ্যান্ডি ওখানে বাইবেল পড়ছে, যেটা দেখে ওয়ার্ডেন খুব খুশি হয়। যদিও ওদের চেক করা দেখে মনে হচ্ছে যে হয়তো অ্যান্ডির সেই ছোট্ট হাতুড়িটা পেয়ে যাবে, কিন্তু এখানে ছোট ছোট পুতুল ছাড়া কিছুই পায় না তারা। কিন্তু এখানে ওয়ার্ডেনের উদ্দেশ্য ছিল ভিন্ন। ওয়ার্ডেন কোনো শিক্ষিত ব্যক্তি জামা কাপড় ধোয়া সহ অন্য সব কাজ করুক এটা করতে দিতে চায় না। সেই জন্য সে তাকে লাইব্রেরিয়ানের কাজ দিতে চায়। তারপর ওয়ার্ডেন চলে যাওয়ার সময় বাইবেলটা এন্ডিকে ফেরত দিয়ে যায় আর বলে, মুক্তি এতে আছে। সিন কাট হয়, দেখানো হয় অ্যান্ডি আস্তে আস্তে ওয়ার্ডেনের বিশ্বস্ত একজন লোক হয়ে উঠছে। ধীরে ধীরে দেখা যায় অ্যান্ডির ব্যাংকিং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলের সমস্ত স্টাফ তাদের ট্যাক্স রিটার্ন ফাইলের কাগজ বানায়। অ্যান্ডি সেটা করে দেয়। এমনি করে অন্য সব জেলের স্টাফরাও অ্যান্ডিকে দিয়ে তাদের ট্যাক্স রিটার্ন ফাইলের কাগজ বানায়, আর তাতে রেডও হেল্প করে দেয়।
তারপর দেখা যায় এসব ঘটনার পাশাপাশি অ্যান্ডি সরকারের কাছে প্রত্যেক সপ্তাহে বারবার চিঠি লিখে আবেদন করত, যেন জেলের লাইব্রেরির জন্য সরকার থেকে কিছু সাহায্য পাওয়া যায়। যদিও কোনো জবাবই আসতো না, তবুও সে লিখে যেত। এরপর দেখা যায় জেলের পুরনো লাইব্রেরিয়ান ব্রুকস 50 বছর পর জেল থেকে মুক্তি পায়। জেল থেকে বেরিয়ে সরকারের দেওয়া একটা অ্যাপার্টমেন্ট এবং সেলসম্যানের জবও সে পেয়ে যায়। কিন্তু জীবনের মূল স্রোতে ফিরে যাওয়া তার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। ফলে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর দেখা যায় 6 বছর পর সরকার বাধ্য হয়ে উত্তর দেয় অ্যান্ডির সেই পাঠানো চিঠিগুলো। আর অ্যান্ডির লাইব্রেরিটার জন্যও কিছু বই আর $200 পাঠায়, যেন সে চিঠি লেখা বন্ধ করে দেয়। রীতিমতো বিরক্ত হয়ে গিয়েছিল সরকার। কিন্তু অ্যান্ডি তো অ্যান্ডি, সে $200 হাতে পেয়েও বলে কিনা এখন থেকে প্রতি সপ্তাহে 2টো করে চিঠি পাঠাবো। এবার সরকারের পাঠানো সেই বইগুলোর মধ্য থেকে অ্যান্ডি একটা গানের সিডি পায়, যেটা একটা অপেরা সিঙ্গারের ছিল। সেটা শোনার জন্য অ্যান্ডি হঠাৎ করে রেডিও চালায় এবং খুব জোরে বাজাতে শুরু করে, যাতে তার ফ্রেন্ডরাও শুনতে পায়। এবং অফিসের ওয়াশরুমে সেখানকার অফিসারকে সে লক করে রাখে, যেন সে অ্যান্ডিকে বাধা দিতে না পারে। এরপর দেখা যায় জোরে সাউন্ড হওয়ার কারণে ওয়ার্ডেন গার্ড নিয়ে দৌড়ে চলে আসে সেখানে। কিন্তু অ্যান্ডি কোনো মতেই গানটা বন্ধ করছিল না। আসলে জেলে প্রায় 10 বছর কাটানোর পর এই প্রথমবার অ্যান্ডি গান শুনতে পেয়েছিল। তাই সে চিন্তা ভাবনা না করে নিজের আনন্দটাকে বাকি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য এত জোরে সাউন্ড দিয়ে বাজিয়েছিল। কিন্তু অ্যান্ডির এমনটা করার জন্য ওয়ার্ডেন কিন্তু খুবই রাগান্বিত হয়ে যায় এবং অ্যান্ডিকে 1 সপ্তাহের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়। তারপর দেখা যায় 1959 সাল। অ্যান্ডির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে লাইব্রেরির জন্য $50 করে পাঠানো হবে, যাতে অ্যান্ডি চিঠি লেখা বন্ধ করে দেয়। দেখানো হয় এরপর অ্যান্ডি সেই টাকা দিয়ে বিভিন্ন ধরনের ক্লাবের সাথে ডিল করে পুরনো বই নিয়ে আসলো লাইব্রেরির জন্য। সেই ছোট্ট লাইব্রেরিটা দেশের সবথেকে বিখ্যাত একটা লাইব্রেরি বানিয়ে দিল, যেখানে কিনা আসামিরা বই পড়ার সাথে সাথে গানও শুনতে পারবে। সেই সময় শশাঙ্কের ওয়ার্ডেন মিস্টার নর্টন এবার একটা ইনসাইড আউট প্রোগ্রাম চালু করলো, যেখানে আসামিদের দিয়ে বিভিন্ন সরকারি প্রজেক্টে কম খরচায় কাজ করানো হতো। তাতে ওয়ার্ডেনেরই ফায়দা ছিল, কারণ সরকার থেকে যে টাকাটা দেওয়া হতো সেই টাকার অনেক কম পরিমাণে কয়েদিদের দিত, আর বাকি টাকাটা সে নিজের পকেটে পুরত। আর এই ব্ল্যাক মানিগুলোর হিসাব রাখতো আমাদের অ্যান্ডি। একটা ছোট্ট ডায়েরিতে হিসাবগুলো লিখে রাখতো সে, এবং সে ডায়েরিটা একটা গোপন লকারের মধ্যে রেখে দিত। এরপর শ্মশানকে আসে নতুন কিছু আসামি, যার মধ্যে একজন ছিল টমি উইলিয়াম। আর এখানে আসার পর অ্যান্ডি, রেড এবং তাদের টিমের সাথে খুব ভালো বন্ধুত্ব হয় তার। বেশ কয়েকদিন পর টম রেডের কাছে জানতে চায় অ্যান্ডি এত লেখাপড়া জানে, এত শিক্ষিত একটা লোক, এই জেলে কি করছে সে। আর রেড টমকে জানায় অ্যান্ডি এখানে আসার আগে অনেক বড় একজন ব্যাংকার ছিল, আর ও ওর ওয়াইফ এবং ওয়াইফের বয়ফ্রেন্ডকে খুন করার দায়ে এই জেলের ঘানি টানছে। সিন কাট হয়, দেখানো হয় রেড আর অ্যান্ডি টমের সামনে দাঁড়িয়ে আছে। টমি একটা ঘটনা শেয়ার করছে। টমি ওদেরকে জানায় 4 বছর আগে ও অন্য একটা জেলে ছিল, আর সেখানে একটা কয়েদির সাথে পরিচয় হয়েছিল। ওই জেলের মধ্যে টমির সাথে গল্প করতে করতে সে ওকে জানায় একবার ও একটা লোকের বাড়িতে চুরি করতে গিয়েছিল, আর ওখানে চুরি করার সময় ও বাড়ির মালিকের হাতে ধরা পড়ে যায়, এবং তখন ও ওই বাড়ির মালিক এবং তার ওয়াইফকে ওখানেই গুলি করে মেরে দেয়। কিন্তু পরে সে জানতে পারে তারা স্বামী স্ত্রী না, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গুটুর গাটুর আর কি। মেয়েটা ছিল একটা বড় ব্যাংকারের ওয়াইফ, আর এর করা 2টো খুনের দায়ে ব্যাংকারটার জেল হয়ে যায়। এদিকে আমাদের অ্যান্ডি ভাই 2 এ 2 4 মিলিয়ে ফেলেছে, আর ঘটনা কোথা থেকে কি ঘটেছে সেটা সে বুঝে গেছে। তখন সে সময় ক্ষেপণ না করে সরাসরি ওয়ার্ডেনের কাছে চলে যায়, আর সে ওয়ার্ডেনকে সব ঘটনা খুলে বলে আর তার কেসকে রিওপেন করতে বলে। কিন্তু ওয়ার্ডেন তার কোনো কথার গুরুত্ব দেয় না, কেননা সে অ্যান্ডিকে হাতছাড়া করতে চাচ্ছিল না, কারণ অ্যান্ডি তার সব কালো টাকার হিসাব নিকাশ রাখতো। মানে অ্যান্ডি চলে গেলে তার কালো টাকার হিসাব কে রাখবে? এক কথায় বলতে গেলে অ্যান্ডি ওয়ার্ডেনের কাছে সোনার ডিম পাড়া হাঁস। তো এক কথায় দুই কথায় তাদের ভিতর তর্কাতর্কি হয়। অ্যান্ডি ওয়ার্ডেনকে বলে, আমি আপনার কালো টাকার কথা কাউকে বলবো না। এ কথায় ওয়ার্ডেন প্রচন্ড ক্ষেপে যায় এবং অ্যান্ডিকে 2 মাসের জন্য কালকুঠুরিতে বন্দি করে দেয়। মানে জোর যার মুল্লুক তার আর কি। বেচারা অ্যান্ডি বিনা অপরাধে জেলও খাটছে, আবার প্রতিবাদ করতে গেলে কালকুঠুরিতে বন্দিও হচ্ছে। কত অত্যাচারের শিকারই না হচ্ছে সে। অন্যদিকে ওয়ার্ডেন একটা মাস্টার গেম খেলে। সে অ্যান্ডির সাক্ষীকে অর্থাৎ টমিকে খুব চালাকের সাথে ইনকাউন্টার করে মেরে ফেলে। তার মানে হচ্ছে অ্যান্ডির জেল থেকে বেরোনোর সব পথ এখন একেবারেই বন্ধ হয়ে গেল।
আর এই ঘটনার পর রেড ও তার বন্ধুরা জানতে পারে অ্যান্ডি এখানে ১৯ বছর ধরে বিনা কারণে শাস্তি পাচ্ছে। তারপর বেশ কয়েকদিন পর দেখা যায় অ্যান্ডিকে কালকোঠরি থেকে ছেড়ে দেওয়া হয়। তারপর দেখা যায় অ্যান্ডির সাথে কথা বলতে আসে রেড। তখন অ্যান্ডি ওকে বলে, তোমার কি মনে হয় তুমি কি কখনো এখান থেকে বের হতে পারবে? তখন রেড অ্যান্ডিকে জানায়, যখন আমার বয়স হয়ে যাবে, আমার শরীরে কোনো শক্তি থাকবে না, হয়তো তখন এরাই আমাকে ছেড়ে দেবে। রেড আরো বলে, আমার মনে হয় না আমি জেলের বাইরে গিয়ে থাকতে পারবো। আমি আমার সারা জীবন জেলের মধ্যেই কাটিয়েছি আর এটাই এখন আমার বর্তমান জীবন হয়ে গেছে। তখন অ্যান্ডি জানায়, আমি এখান থেকে বেরিয়ে জুয়াতে নেওতে যাব। এটা হচ্ছে মেক্সিকোতে একটা ছোট্ট জায়গা। ওই জায়গাটা এতটাই সুন্দর যে লোকজন ওইখানে গেলে হারিয়ে যায়। ওখানে আমি একটা ছোট রেস্টুরেন্ট করব। সমুদ্রের পাড়ে আমি আমার নৌকা ঠিক করব আর আমার বন্ধুদের সাথে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাব। তো রেড এটা শুনে হতাশ হয়ে যায়। তখন রেড অ্যান্ডিকে বলে, স্বপ্ন এবং আশা খুব ভয়ঙ্কর একটা জিনিস, এটা মানুষকে পাগল পর্যন্ত করে ফেলে। তোমাকে সত্যের পৃথিবীতে ফেরত আসতে হবে। মেক্সিকো এখান থেকে অনেক দূর আর এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, আমরা জেলে আছি। তখন অ্যান্ডি বলে, তুমি সত্যই বলছো। তার মানে এখন আমার কাছে দুটো রাস্তা রয়েছে। এক, হয় এখানে আমাকে দম বন্ধ করে ধুকে ধুকে বাঁচতে হবে, নয়তো সুইসাইড করে মরে যেতে হবে। তারপর যাওয়ার আগে অ্যান্ডি রেডকে আচমকা একটা কথা বলে ওঠে, তুমি আমাকে ওয়াদা করো আমার জন্য একটা কাজ করবে? তখন রেড বলে, হ্যাঁ অবশ্যই। তারপর অ্যান্ডি বলে, বাস স্ট্যান্ডের কাছে একটা অনেক বড় মাঠ আছে আর সেই মাঠে অনেক বড় একটা অগাছ আছে আর ওই গাছের কাছে একটা দেওয়ালের পাথর আছে। আর ওই দেওয়ালের পাথরের মধ্যে একটা কালো রঙের পাথর পাবে আর ওই পাথরটার নিচে কোনো কিছু একটা রাখা আছে। তুমি জেল থেকে যখন বের হবে তুমি অবশ্যই সেখানে যেয়ে ওটা চেক করবে। তো রেড জিজ্ঞেস করে, ওই পাথরের নিচে কি আছে? অ্যান্ডি বলে, সেজন্য তোমাকে অবশ্যই ওখানে যেতে হবে। অ্যান্ডির সব কথাই যেন রেডকে ঘাবড়ে তুলছে। রেড ভাবছে অ্যান্ডি হয়তো এই ডিপ্রেশন আর নিতে পারছে না, তাই হয়তো সে সুইসাইড করবে। রেড কিছু বিষয় তার বন্ধুদের সাথে শেয়ার করে এবং বলে অ্যান্ডির সিচুয়েশন তেমন একটা ভালো না, ও কিছু অঘটন ঘটিয়ে ফেলতে পারে। দিনের বেলা তো ওকে আমরা দেখে রাখতে পারবো, কিন্তু রাতের বেলা তো ও একা থাকবে। তখন ওদের মধ্যে থেকে একজন জানায়, আজ তো অ্যান্ডি আমার কাছ থেকে ৬ ফুট লম্বা একটা দড়ি চেয়ে নিয়ে গেছে। আর এটা শুনে রেড আরো বেশি ঘাবড়ে যায়, কারণ একমাত্র রেডই ছিল তার সবচেয়ে ভালো বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী। সিন কাট হয়, দেখানো হয় অ্যান্ডি ওয়ার্ডেনের ঘরে বসে তার কালো টাকার হিসাব করছে। তারপর সে হিসাবের সমস্ত ডকুমেন্টস ওয়ার্ডেনের লকারের মধ্যে রেখে দেয়। ডকুমেন্টস রাখার পর অ্যান্ডিকে ওয়ার্ডেনের কাপড় দেয় আর জুতা দেয় আর বলে পোশাক ইস্ত্রি করবে আর আমার জুতো পলিশ করে আয়নার মতো চকচকে করে দিবে। তারপর সে চলে আসে। আর এখানে একটা বিষয় জেনে রাখুন, অ্যান্ডির আজ ২০ বছর হলো সে জেলের মধ্যে রয়েছে আর সে আজীবন জেলেই থাকবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যাবজ্জীবন সাজার মেয়াদ এক এক দেশে কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো যাই হোক, দেখানো হয় রেডকে। সে অনেক চিন্তিত, কারণ সে ভাবছে অ্যান্ডি হয়তোবা আজকে সুইসাইড করতে পারে। দেখা যায় পরের দিন সকালে যখন সবার সেলের লক খুলে দেওয়া হয়, তখন দেখা যায় অ্যান্ডি সেল থেকে আর বের হয় না। রেড অবাক হয়ে যায়, অ্যান্ডি কি তাহলে সত্যি সুইসাইড করে ফেললো? এরপর ডাকাডাকি করার পর গার্ডরা যখন চেক করতে যায় তখন তাদের চোখ কপালে উঠে যায়। কি ভাবছেন, অ্যান্ডি সুইসাইড করেছে? এই ব্যাটা পালিয়েছে। গার্ডরা ভাবে এই ব্যাটা গেল কোথায়, সেল তালাবদ্ধ, সবকিছু আটকানো, এই ব্যাটা গেল কোথায়, হাওয়া হয়ে গেল নাকি? সাথে সাথেই কয়েদি পালানোর সাইরেন বেজে ওঠে। ওয়ার্ডেন হুমড়ি খেয়ে চলে আসে, কিন্তু দেখে অ্যান্ডি সেখানে নেই। ওয়ার্ডেন রেগে লাল হয়ে যায়। তার নিচে সাঙ্গপাঙ্গকে বলে, যেভাবেই হোক আমি অ্যান্ডিকে এখানে দেখতে চাই। ওয়ার্ডেন কি করবে ভেবে পাচ্ছে না। সে রেডকে ডাকায় আর প্রশ্ন করে, কোথায় 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 অ্যান্ডি? তুমি তো অ্যান্ডির ভালো বন্ধু, কোথায় অ্যান্ডি? রেড এখানে আর কি বলবে, সে তো নিজেই হতভম্ব। সে বলে, ও কোথায় আমি কিভাবে জানবো? আর এ কথায় ওয়ার্ডেন বলে, ও কি কোনো ভূত না জিন, রাতারাতি এখান থেকে গায়েব হয়ে যাবে নাকি? এরপর সে রেগে আগুন হয়ে অ্যান্ডির বানানো সেই পুতুলগুলো এদিকে ওদিকে ছুটতে শুরু করে। তখন একটা পুতুল গিয়ে রিতা হাইওয়াতের পোস্টারে গিয়ে লাগে, কিন্তু দেখা যায় পুতুলটা পোস্টার ভেদ করে ভিতরে ঢুকে গেল। ওয়ার্ডেন যখন চেক করতে যায় সে পোস্টারটা সরায় আর দেখতে পায় পোস্টারের ভিতরে অনেক বড় একটা সুড়ঙ্গ, আর সেটা পোস্টার দিয়ে ঢাকা ছিল। আর এটা দেখে সবাই চমকে যায়। আর চমকে যায় এজন্য যে এত মজবুত একটা দেয়াল, মেশিন ছাড়া এই দেয়াল তো খোদাই করাই অসম্ভব। আর এই অসম্ভবকে সম্ভব করে অ্যান্ডি এখান থেকে পালিয়ে গেছে। এখন সবার কাছে প্রশ্ন, অ্যান্ডি এই সুড়ঙ্গটা কিভাবে করলো? আর তারপর সকল গার্ড ছোটাছুটি করতে থাকে এবং সেই দিকে যায় যে দিক দিয়ে অ্যান্ডি বের হতে পারে। এবং তারা অ্যান্ডির পুরনো পোশাক, সাবান, তোয়ালে আর সেই ছোট্ট হাতুড়িটা পায়, যেটা একটা খেলনা হাতুড়ির মতো দেখতে। আর এই হাতুড়িটাই অ্যান্ডি রেডের কাছ থেকে ২০ বছর আগে নিয়েছিল।
এখানে কিছু হিসেব মিলিয়ে দেই। অ্যান্ডি পালানোর আগের দিন রাতে অ্যান্ডি যখন ওয়ার্ডেনের কালো টাকার হিসেবের কাজ করছিল, তখন অ্যান্ডি হিসাবের ডকুমেন্টসগুলো সরিয়ে নিজের বাইবেলটা লকারে রেখে দেয়। আর তারপর ওয়ার্ডেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওয়ার্ডেন যে পোশাক তাকে ইস্ত্রি করার জন্য দিয়েছিল সেটা তার নিজের পোশাকের ভিতরে পরে নেয়। আর তাকে যে শুটা দিয়েছিল পলিশ করে আয়নার মতো চকচকে করে দিতে, সেটা সে পরে নেয় আর নিজের পুরনো জুতা সেখানে রেখে দেয়। তারপর দেখানো হয় গত ২০ বছর ধরে এই ছোট্ট হাতুড়ি দিয়ে অ্যান্ডি কিভাবে ওই সুড়ঙ্গটা খুঁড়েছিল। রাতের অন্ধকারে সুযোগ বুঝে সেই সুড়ঙ্গ খোদাইয়ের কাজ করেছিল ২০ বছর ধরে। আর খোদাইয়ের পর যে বালিকণাগুলো থাকতো সেগুলো সে প্যান্টের পকেটে করে তার ফুটো পকেট দিয়ে মাঠে ফেলে দিত। একটা মানুষের ধৈর্যের সীমা কোন পর্যন্ত হতে পারে যে সে ২০ বছর ধরে এই সুড়ঙ্গ খোদাইয়ের কাজ করেছে, মানে ২০ বছর ধরে। আর আজ ২০ বছর পর সে এখান থেকে পালিয়ে যায়। রাতে যখন জেলের লাইট অফ করা হয়, অ্যান্ডি ওয়ার্ডেনের কালো টাকার হিসেবের ডকুমেন্টসগুলো আর তার জামা কাপড় ও জুতো একটা প্যাকেটের মধ্যে ঢুকায়। আর তারপর সে প্যাকেটটাকে দড়ি দিয়ে বেঁধে সে দড়ির আরেকটা মাথা নিজের পায়ের সাথে বেঁধে সুড়ঙ্গ বেয়ে পাইপ দিয়ে নিচে নামে। এরপর দেখা যায় নর্দমার পাইপটা সে ফাটায় আর ওই রাতে আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, যার জন্য পাইপ ফাটানোর আওয়াজ বাকি কেউ শুনতেই পায়নি। এবং ওই ৫০০ ইয়ার্ডের পাইপ যা কিনা ৫টা ফুটবল মাঠের সমান লম্বা ছিল, অত বড় নর্দমার পাইপ দিয়ে বেরিয়ে এলো অ্যান্ডি। যে জেল থেকে আজ পর্যন্ত কেউ পালাতে পারেনি, সে জেল থেকে অ্যান্ডি পালিয়ে যায়। অর্থাৎ ২০ বছর পর অ্যান্ডি নিজেকে শশাঙ্কের জেল থেকে মুক্তি দিতে সক্ষম হয়। তারপর পরের দিন সকালবেলা যখন গার্ডরা অ্যান্ডিকে খুঁজছিল, তখন র্যান্ডেল স্টিভেন সেজে সে নিউ ইংল্যান্ডের ব্যাংকে ঢুকে এবং সেখান থেকে ওয়ার্ডেনের অ্যাকাউন্ট থেকে জমানো সমস্ত কালো টাকা তুলে নেয়, যার পরিমাণ ছিল প্রায় ২৫ থেকে ২৭ কোটি টাকা। আর ওয়ার্ডেন র্যান্ডেল স্টিভেন নামেই টাকাগুলো ব্যাংকে জমাতো, যে নামের কোনো মানুষের অস্তিত্বই ছিল না। আর অ্যান্ডিকে দিয়ে সকল ডকুমেন্টে সিগনেচার করাতো, আর সেই সিগনেচারগুলো ব্যাংকে ম্যাচ করে যায়। আর এতক্ষণে এই সবকিছু ক্লিয়ার হয় যে অ্যান্ডি এই প্ল্যানটা বহু বছর ধরে করেছিল। অ্যান্ডি ইচ্ছে করে ওয়ার্ডেনের সাথে সম্পর্ক করেছিল আর তার কালো টাকার সব হিসেব নিজে রাখতো এবং তাকে দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল, যাতে জেল থেকে বেরোনোর পর সে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারে। আর তারপর দেখা যায় যেহেতু অ্যান্ডির কাছে ওয়ার্ডেনের সমস্ত ২ নাম্বারি কাগজের হিসেব ডকুমেন্টসগুলো ছিল, সেগুলো একটা প্রেসের কাছে পাঠিয়ে দেয়। পরের দিন ওয়ার্ডেনের নামে সবকিছু ছাপিয়ে দেওয়া হয়। পরের দিন সকালবেলা পেপার দেখার সাথে সাথে ওয়ার্ডেন নিজের লকারটা চেক করে, আর ওয়ার্ডেন সেখানে দেখতে পায় হিসেবের কাগজের জায়গায় অ্যান্ডির বাইবেলটা রাখা আছে। আর বাইবেলটা খোলার পর দেখা যায় তার প্রথম পাতায় লেখা আছে, ডিয়ার ওয়ার্ডেন, আপনি ঠিকই বলেছিলেন, মুক্তি এতেই আছে। আর এটা সেই বাইবেলটা ছিল যেটা আজ থেকে ২০ বছর আগে ওয়ার্ডেন যেটাকে অ্যান্ডির কাছে দেখেছিল। আর ওটাকে খোলার পর দেখা যায় ভিতরে হাতুড়ির শেপে পেজগুলো কাটা আছে। আর ২০ বছর আগে ওয়ার্ডেন যখন বাইবেলটা হাতে পেয়েছিল তখন হাতুড়িটা ওটার ভিতরে ছিল। তখন যদি ওয়ার্ডেন বাইবেলটা খুলে দেখতো আর হাতুড়িটাকে খুঁজে পেত, তাহলে অ্যান্ডি আজ কোনো মতেই জেল থেকে পালাতে পারতো না। এবার ওয়ার্ডেনকে অ্যারেস্ট করার জন্য ওখানে পুলিশ চলে যায়, আর ওয়ার্ডেন সেখানে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করে। তারপর দেখা যায় রেড ও ট্রায়ালে ছাড়া পেয়ে যায় প্রায় ৪০ বছর জেলে কাটানোর পর। এবার ব্রুকস নামে যে বয়স্ক লাইব্রেরিয়ান ছাড়া পেয়েছিল কিন্তু নিজের জীবনকে মানিয়ে নিতে না পেরে সে আত্মহত্যা করে। রেড তার অ্যাপার্টমেন্টে সেম জব পায় সরকার থেকে, কিন্তু বাইরের দুনিয়াতে তার মন একদমই বসে না। একেই তো সে বুড়ো হয়ে গেছে, জীবনের ৪০ বছর জেলে কাটিয়েছে। এরপর সে সরকারের দেয়া লাইব্রেরিয়ান ব্রুকসের রুমে আসে, আর রেডও এখন সুইসাইড করার জন্য ডিসিশন নেয়। তখন তার সেই ওয়াদার কথা মনে পড়ে যেটা আজ থেকে ৫ বছর আগে অ্যান্ডিকে দিয়েছিল। পরে সেই ওয়াদা অনুযায়ী সেই জায়গায় চলে যায়, ওই বাস স্ট্যান্ডের কাছে কালো পাথরটাকে খোঁজে। পাথরটাকে খুঁজে পাওয়ার পর সে ওটা উল্টাতেই দেখতে পায় তার নিচে একটা বক্স রাখা আছে। বক্সের ভিতরে একটা ইনভেলপ ছিল যেখানে কিছু টাকা ছিল আর একটা চিঠিও ছিল। ওই চিঠিতে অ্যান্ডি লিখেছিল, তোমার কি ওই জায়গাটার কথা মনে আছে যেটা আমি তোমাকে জেল থেকে বলেছিলাম? তখন রেড নিজে নিজেই বলে ওঠে, জিবাতিও। আর তুমি এই জায়গাতেই চলে আসো, আমি এই জায়গাতে তোমার জন্য অপেক্ষা করছি। এখানে আরো একটা কথাও লেখা ছিল যেটা এই মুভির সাথে ওতপ্রোতভাবে জড়িত, যে আশা বা স্বপ্ন হচ্ছে মানুষের বেঁচে থাকার ইন্ধন। একটা মানুষকে আশায় বাঁচিয়ে রাখতে পারে। কোনো অন্ধকার সময় থেকে বের হওয়ার জন্য প্রয়োজন ধৈর্য আর আশা। ব্যাস, তাহলেই যে কোনো কিছু সম্ভব করা যায়, যে কোনো কিছু জয় করা যায়। আর এই মুভিতে একটা বড় শিক্ষা হচ্ছে ধৈর্য, লক্ষ্য, ইচ্ছা আর অদম্য প্রচেষ্টায় মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে, যেটার জ্বলন্ত প্রমাণ অ্যান্ডি নিজেই।
বিনা দোষে সে তার শাস্তি ভোগ করাকে মেনে নিতে পারেনি, আর সেজন্য নিজেকে সেই শশাঙ্কের মতো কঠিন জেল থেকে মুক্তি দিয়ে দেখিয়েছে। তো এক্সপ্লেনেশনটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।